জয়। আমি রাস্তাঘাটে বড় হয়েছি। জন্মগতভাবেই আমি চোখে দেখতে পাই না, তবে এই নিয়ে আমার কোনো আফসোস নেই। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। রহস্যবৃত্তের 51তম এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজকে যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেই গল্পটা সংগ্রহ করেছি লেখক আরিয়ান ওভির কাছ থেকে। ওনার গল্পের শিরোনাম পরীর সাথে সংসার। আর কালক্ষেপণ না করে লেখক আরিয়ান ওভির লেখনীতে পরীর সাথে সংসার নামক গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন তবে শুরু করি আজকের আয়োজন। আমি একজন অন্ধ ছেলে। আমার নাম জয়। আমি রাস্তাঘাটে বড় হয়েছি। জন্মগতভাবেই আমি চোখে দেখতে পাই না, তবে এই নিয়ে আমার কোনো আফসোস নেই। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমার বাবাকে আমি সেটা জানি না। জ্ঞান হওয়ার পর আমি বুঝতে পারি আমার মা ছিল একটা পাগল। তার গর্ভেই আমি জন্মগ্রহণ করেছি। একটা সময় মাও আমাকে রেখে মারা যায়। মা মরে যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়ি। এখন আমার এই পৃথিবীতে উপরওয়ালা বাদে আর কেউই রইল না। আমার চোখে দৃষ্টি না থাকলেও আল্লাহ পাক আমাকে একটা অদ্ভুত প্রতিভা দান করেছেন। আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। একদিন এক লোক আমাকে একটা বাঁশি কিনে দেয়। সেদিনের পর থেকে আমি গ্রামে গ্রামে ঘুরে বাঁশি বাজিয়ে নিজের রোজগার করতে শুরু করি। লোকেরা আমার বাঁশির সুর শুনে আমাকে টাকা উপহার দেয়। আমি সেই টাকা দিয়ে নিজের জীবন পার করছি। রাত হলে আমি একা কোনো রাস্তার পাশে কিংবা কোনো গাছের নিচে ঘুমিয়ে পড়ি। একদিন আমি সারা দিন বাঁশি বাজানোর পরেও কেউ আমাকে কোনো টাকা দিয়ে সাহায্য করে না। অনেক ক্ষুধা লেগেছিল। ওইদিকে রাত হয়ে আসছে, তাই আমি একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ি। কিন্তু গভীর রাতে আমার পেটের ক্ষুধা আরো বাড়তে থাকে। আমি উঠে বসি আর ভাবি হয়তোবা বাঁশি বাজালে পেটের ক্ষুধা চলে যাবে। আমি যে অসহায় ছিলাম। আমি বাঁশি বাজাতে শুরু করি। কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি বুঝতে পারি আমার আশেপাশে হয়তোবা কেউ এসে বসেছে। আমি তখন তাকে উদ্দেশ্য করে বলি, আমি সারাদিন কিছু খাইনি, অনেক ক্ষুধা লেগেছে আমার। আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? আমি আপনাকে সারাদিন বাঁশি বাজিয়ে শোনাবো, কিন্তু এখন কিছু কিনে দেন। তখন আমি শুনতে পাই একটা মেয়ে কথা বলছে আমার সাথে। সেই মেয়েটি আমাকে বলছে, আপনি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারেন। ঠিক আছে, আপনার তো ক্ষুধা লেগেছে তাই না? আপনি কি খাবেন বলেন? আমি এখনই আপনার জন্য নিয়ে আসছি। আমি বললাম, আমার না অনেক দিনের ইচ্ছে জানেন, পেট ভরে পোলাও, মাংস, কোরমা এগুলো খাবো। অনেক বছর আগে এক ভালো লোক তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল আমাকে। সেখানে এগুলো খেতে দিয়েছিল। সেদিনের পর থেকে আর কখনো খাওয়া হয়নি আমার। যদি সম্ভব হয় আমি তো সেগুলোই খেতে চাইব, কিন্তু এখন এত কিছু আপনি কোথায় পাবেন? সামান্য কিছু রুটি, কলা এগুলোই এনে দেন। আগে আমি কিছু খেয়ে তো নেই। অনেক ক্ষুধা লেগেছে আমার, বিশ্বাস করুন, অনেক ক্ষুধা লেগেছে।
মেয়েটি বলে, তুমি যা যা খেতে চেয়েছ সব কিছু নিয়ে আসবো, তুমি শুধু একটু অপেক্ষা করো। 2 মিনিট পর মেয়েটি আমাকে বলল, কি কোনো ঘ্রাণ পাচ্ছ? আমি বুঝতে পারি আমার সামনে পোলাও, মাংস, কোরমা এগুলো রাখা, সেগুলোর ঘ্রাণ আমি নাকে পাচ্ছি। আপনি এত রাতে এগুলো কোথায় পেলেন? তখন সে মেয়েটি আমাকে বলে, তোমার হাতের কাছেই আমি এগুলো এনেছি, তুমি দেখো। আমি তখন মাটিতে হাত দিয়ে দেখি, আসলেই তো আমার সামনে এগুলো রাখা। তখন মেয়েটি বলে, তুমি আস্তে আস্তে খাও, আমি তোমার পাশে বসে আছি, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে। আমি পাগলের মতো সেগুলো খাচ্ছিলাম। খাওয়ার শেষে আমি সেই মেয়েটিকে বলি, অনেক ধন্যবাদ তোমায়। মেয়েটিও আমাকে বলে, তুমি খুব সুন্দর করে বাঁশি বাজাও। আমি এই পথ ধরেই যাচ্ছিলাম, তোমার বাঁশির সুরে না এসে আর পারলাম না। এত সুন্দর বাঁশি বাজানো কোথা থেকে শিখলে তুমি? আমি তখন মেয়েটিকে বলি, আসলে আমি তো চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক আমাকে এই প্রতিভা দান করেছেন। আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। মেয়েটি তখন বলে, আমি প্রতিদিন তোমার কাছে আসব তোমার বাঁশির সুর শোনার জন্য। মেয়েটি আমার থেকে চলে যায় বিদায় নিয়ে। এবার মেয়েটি চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে এত রাতে এই মেয়ে পোলাও মাংস কোথায় পেল? সে তো কোনো সাধারণ মানুষ হতেই পারে না। কিন্তু তখন পেটে এত ক্ষুধা ছিল যে আমার এই কথাটা মাথায় ছিল না। তারপরের দিন আমি রাতে ঘুমিয়েছিলাম। সেদিনও সেই মেয়েটি আমার গাছের কাছে আসে আর আমার কাছে এসে বলে, কি হলো, ঘুমিয়ে গেলে? আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে না? আমি ঘুম থেকে জেগে উঠি। আমি বলি, আপনি কে? আপনি রাত হলেই আমার কাছে কোথা থেকে আসেন? আপনি রাত হলেই আমার কাছে কোথা থেকে আসেন বলুন তো? তুমি না বললে তুমি অন্ধ? তাহলে তুমি কি করে বুঝতে পারলে এখন রাত হয়ে গেছে? আমি তখন বলি, দেখুন, আমি জন্মগতভাবে অন্ধ। ছোট থেকেই অন্ধ থাকার কারণে আমি এখন বুঝতে পারি কখন রাত হয়েছে, কখন দিন হয়েছে। যখন সকাল হয় তখন চারিপাশের মানুষের শব্দ, গাড়ির শব্দ আমার কানে আসে। আমি অন্ধ হতে পারি কিন্তু বোবা না। আমি বুঝতে পারি যে রাত হয়ে গেছে, কারণ চারিপাশে সবকিছু থেমে যায়, একেবারে চুপচাপ। তখনই আপনি আসেন। আর যখন এই নীরবতা গ্রাস করে, চারিদিকটা যখন চুপচাপ হয়ে যায়, তখনই আপনি আসেন। তার মানে আপনি রাতের বেলা আসেন, এটা নিশ্চিত হলাম। আসলে আপনি কে? দেখুন, আমি বুঝতে পারছি আপনি কোনো মানুষ না, আপনি যে একটা জিন জাতি। সেদিন বলার সাথে সাথেই আপনি আমার জন্য এতগুলো খাবার কোথা থেকে নিয়ে এলেন? দেখুন, আপনি যদি আমাকে মারতে চান তাহলে মেরে ফেলেন। এমনিতেই এই পৃথিবীর বুকে বাঁচার জন্য আমার আর কোনো ইচ্ছে নেই। এখন মনে হয় মরে গেলেই বোধহয় ভালো হয়। মেয়েটি তখন আমাকে বলল, আমি তোমাকে কেন মারতে যাব? আসলে আমি একটা পরী। আপনি ঠিকই ধরেছেন, আমি কোনো মানুষ না। আমি সেদিন এই পথ ধরে যাচ্ছিলাম, আপনি বাঁশি বাজাচ্ছিলেন এই গাছের নিচে বসেই। আমি আপনার কাছে এসে বসেছি। এত সুন্দর করে আপনি বাঁশি বাজান যে আপনার বাঁশির সুরে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি হচ্ছি সম্রাট আজরাইল খানের একমাত্র কন্যা। আমার নাম ময়না পরী।
আমি তখন এই মেয়েটিকে বলি, আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো মানুষ না, আপনি একটা জিন বা পরী হবেন, কিন্তু এই বলে আপনি যে কোনো জিন সম্রাটের মেয়ে হবেন এটা আমি ধারণাও করতে পারিনি। তখন সেই পরীটি আমাকে বলল, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি প্রতি রাতে আপনার কাছে আসতে চাই। আপনি বাঁশি বাজাবেন, আমি আপনার পাশে আপনার বাঁশি বাজানো শুনব। যাওয়ার সময় আপনি যেটা চাইবেন আমি আপনাকে দিয়ে যাব। আমি তখন সেই পরীটাকে বলি, আমি তো চোখে দেখতে পাই না, আমার কাছে ধন সম্পদ এগুলো সবকিছুই বৃথা, এগুলো দিয়ে আমি কি করব? তখন সেই পরীটা আমাকে বলে, আপনি চাইলে কিন্তু আপনার চোখের দৃষ্টি আবারও ফিরিয়ে আনতে পারি আমি। আমি অবাক হয়ে বললাম, সত্যি আপনি কি পারবেন আমার দৃষ্টি ফিরিয়ে দিতে? আসলে আমি পারবো না, তবে আমার বাবা অবশ্যই পারবে। আপনি আমার সাথে যাবেন? চলেন, আমি আপনাকে আমাদের পরিস্থানে নিয়ে যাই। পরিস্থানে আমার বাবা আপনার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। আপনি যাবেন? আমি তখন বলি, পরিস্থান সেটা আবার কোথায়? পরিস্থান হচ্ছে আমাদের দেশ, সেখানে আমার মতো অসংখ্য পরী জিন তারা বসবাস করে। আমি বললাম, দেখুন এমনিতেও জীবনের কোনো মায়া নেই, আপনি যদি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারেন তাহলে আমাকে নিয়ে যান। আমি তার হাত ধরে উঠে দাঁড়াই। মেয়েটি আমাকে বলে, আমার হাত দুটো শক্ত করে ধরেন, যাই হোক না কেন আমার হাত ছাড়বেন না। আমি যখন ছাড়তে বলবো ঠিক তখনই আমার হাত ছেড়ে দেবেন। আমি বলি, আচ্ছা ঠিক আছে। মেয়েটির হাত আমি শক্ত করে ধরি। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি হয়তোবা মেয়েটি আমাকে নিয়ে আকাশে উঠছে, কারণ আমি আমার পায়ের নিচে কোনো মাটির অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলে, আমরা চলে এসেছি, এটাই আমাদের পরিস্থান, আসুন আমার সাথে আসুন। আমি সেই পরীটাকে এবার বলি, আচ্ছা আপনাদের এই পরিস্থান অনেক সুন্দর তাই না? মেয়েটি বলে, হ্যাঁ অনেক সুন্দর। আপনি যদি চোখে দেখতে পারতেন তাহলে দেখতেন যে কতটা সুন্দর আমাদের এই পরিস্থান। আমাদের এই পরীদের দেশের সব কিছু আপনাদের পৃথিবীর থেকে অনেক বেশি সুন্দর, অনেক আলাদা। আমি তখন বলি, আমি তো আমাদের পৃথিবীতেই দেখতে পারলাম না, আমি যে জন্ম থেকে অন্ধ। ময়নাপরী আমাকে বলে, আপনি জানেন আপনি দেখতে কত সুন্দর? আমি বলি, কি করে জানবো? আমি তো কখনো নিজেকে দেখতে পাইনি। মেয়েটি এবার বলল, আমি তো আপনাকে দেখেছি, আপনার মুখে একটা অদ্ভুত মায়া আছে, যে মায়াটা আমাকে টানে, আপনার কাছে আসার জন্য টানে। কিছুক্ষণ পর সে আমাকে বলে, আমরা চলে এসেছি, আপনার সামনে আমাদের প্রাসাদ, এই প্রাসাদের ভিতরেই আমার বাবা আছেন, আপনি আমার সাথে আসুন। এই বলে মেয়েটি আমাকে তাদের প্রাসাদের ভিতরে ঢুকায়। তারপর আমাকে বলে, এই কক্ষে আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর একজন লোক সেই কক্ষে প্রবেশ করে আর মোটা কণ্ঠে আমাকে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ডিয়ার লিসনার্স, এই ছিল আজকের গল্প। যদি গল্পের পরবর্তী অংশ শুনতে চান, যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের কমেন্টের
উপর ভিত্তি করেই নিয়ে আসবো গল্পের পরবর্তী অংশ। আশা রাখছি দেখা হবে, কথা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।